আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ক্লাস করব। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে অণু পরমাণু। আচ্ছা, অণু পরমাণু। আহ আমি এক একজনের নাম ধরে জিজ্ঞেস করব। তাসকিয়া, তুমি কি বলতে পারো অণু কি বা স্যার পরমাণুই কে? আবার বলবেন? হ্যাঁ, অণু কি? অণু, অণু পরমাণু চ্যাপ্টারটা হচ্ছে অণু পরমাণু। তাহলে আমাদের এখান থেকে যেমন প্রথমে আসে, আমরা এখানে অণু পরমাণু বলতে মৌলিক পদার্থ বুঝি। তা এ পর্যন্ত কতটি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে? 118টি। এ পর্যন্ত 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। এর মধ্যে 98টা হয়েছে কি, 98টা পাইছি প্রকৃতি থেকে। 98টা পাইছি কত থেকে? প্রকৃতি থেকে। আর বাকি যে 20টা মৌলিক পদার্থ কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এই 20টা মৌলিক পদার্থ হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, আর এই 98টা পাইছি প্রকৃতি থেকে। মানে এটা তৈরি করা ছিল বা উপরওয়ালার একটা দান হিসেবে বলতে পারো তোমরা। আর এই 20টা তৈরি করা হয়েছে কৃত্রিম ভাবে, রাসায়নিক, অর্থাৎ যারা রসায়নবিদ ছিল তারা পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই 20টা মৌলিক পদার্থ নিজেরা আবিষ্কার করছে। প্রকৃতির সেগুলোর পরিমাণ এত কম যে সেগুলোর বিবেচনা করা না হলে খুবই ক্ষতি হবে না। অর্থাৎ পাশের টেবিলে কিছু পরিচিত মৌলিক পদার্থের নাম দেওয়া হয়েছে। আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। এই যে শ্বাস যখন গ্রহণ করি তখন কি অক্সিজেন গ্রহণ করি। যখন আমরা শ্বাসটা ত্যাগ করি তখন কি কি ত্যাগ করি বলতে পারো স্যার? কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করি, হ্যাঁ। আর অক্সিজেন আমরা গ্রহণ করি। এই যে কার্বন ডাই অক্সাইড, এটা বাতাস যখন আমরা ত্যাগ করে দেই, এটা আবার উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ কি করে? অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা আমরা আবার গ্রহণ করি। এখানে আছে হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, তারপর আছে সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের উদাহরণটা প্রথমে কেন দিছে? যে হাইড্রোজেনটা প্রথমে কেন দিল? হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ। অর্থাৎ এই যে 118টা মৌল আবিষ্কৃত হয়েছে এ পর্যন্ত, এই 118টা মৌলকে সাজাইছে একটা টেবিলের মাধ্যমে, সেটাকে বলা হয় পর্যায় সারণী। পর্যায় সারণীতে সাজাইছে। হাইড্রোজেন মৌলটা সবচাইতে কম শক্তিশালী মৌল। তা কম শক্তিশালী মৌলটাকে প্রথমে রাখছে, তারপর আস্তে আস্তে হাইড্রোজেনের পরে আরেকটা দিছে, আরেকটা দিছে, হাইড্রোজেনের পরে তা এখানে অক্সিজেন তো ওই সিরিয়ালে সাজানো না, পারমাণবিক সংখ্যা অনুসারে এখানে এটা সাজানো নাই। শুধু হাইড্রোজেনটাই প্রথমে দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, সোনা, রূপা, লোহা, এই কটা কিন্তু মুখস্থ করবেন। হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম। এরপর লোহা খুবই পরিচিত একটা ধাতু। আমরা লোহা কিন্তু চিনি, আমরা খুবই পরিচিত। তোমার বাসায় এখনো লোহা আছে। তাহলে লোহা খুবই পরিচিত একটা ধাতু। অ্যালুমিনিয়াম, দেখো অ্যালুমিনিয়ামের বাসন, বাসন মানে কি? ওই যে থালা বাটি এগুলো। অ্যালুমিনিয়াম বাসন পত্র আমরা সবাই দেখেছি, অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা সবাই দেখেছি। অ্যালুমিনিয়ামটা সাদা দেখায়, ঝকঝকে। তারপর সোনা, রূপা দিয়ে গয়না তৈরি করা হয়। যে গয়না, গহনা যে পরে, সোনার গয়না, কানের দুল পরে এগুলো, তারপর হচ্ছে হাতে আংটি পরে, এগুলো হচ্ছে স্বর্ণের থাকে, হ্যাঁ। এবং রূপারও তৈরি করা হয়। যারা স্বর্ণ দিয়ে তৈরি না করতে পারে তারা রূপা দিয়ে তৈরি করে। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়। এখন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে কি তৈরি হয়? পানি তৈরি হয়। দেখো যে হাইড্রোজেন পরমাণু যোগ অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কি হয়েছে? পানি, H2O। এই যে পানি তৈরি হয়েছে। এখন বলো তো, এই যে যে পানিটা, H2O পানির সংকেত, তাই না? এটা দ্বারা পানির সংকেত বুঝায়। তাহলে আমরা এই পানির সংকেত থেকে তোমাকে যদি বলা হয় এখানে পানির পরিমাণ কতটুকু, পরিমাণটা কিভাবে বলবা স্যার? সুবা, এখানে কতটুকু পানি? তাসকিয়া, তারপরে শায়রি, শায়রি বলো, কি পরিমাণে পানি এখানে? বলতে পারতেছো না। যাই হোক, এখানে কোনো সংখ্যা নাই, দেখো এখানে কোনো সংখ্যা নাই। তার মানে এক আছে। এক দিয়ে কোনো সংখ্যার সাথে গুণ করলে তো একই হয়। তাহলে এখানে হচ্ছে এক অণু পানি। এক অণু পানি। আচ্ছা, এখন যদি এখানে আমি এইভাবে লিখতাম 2H2O, তখন এখানে কি হইতো?
দুই অণু পানি, দুই অণু পানি, বোঝা গেল স্যার? এখন যদি এখানে 3 লিখতাম, H3H2O, এখানে কত অণু পানি? 3 অণু পানি, 3 অণু পানি। এখন তোমাকে যদি এইভাবে কেউ জিজ্ঞেস করে যে এখানে কোনো কিছু নাই, যদি বলে এখানে কতটুকু পানি, তুমি বলবা 1 অণু পানি। আবার এটা যদি বলে এখানে কতটুকু পানি, তুমি বলবা 2 অণু পানি। কতটুকু পানির পরিমাণ? 2 অণু পানির পরিমাণ, 2 অণু পরিমাণে পানি আছে। এখানে 3 থাকলে কি বলবা? 3 অণু পানি। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। এরপরে দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়, কাজেই হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ হলেও পানি একটি যৌগিক পদার্থ। তাহলে এখন দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন, এটাও মৌলিক পদার্থ, এটাও মৌলিক পদার্থ। এইটা হলো কি? যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, তাকে বলা হয় মৌলিক পদার্থ। মনে থাকবে স্যার? লিখে রাখো। খাতায় লিখবা নাকি মনে থাকবে? মনে থাক। আচ্ছা, এখন তাহলে মৌলিক পদার্থ পাইছি। এটা কি মৌলিক পদার্থ? হাইড্রোজেন। এটা কি মৌলিক পদার্থ? অক্সিজেন। এখন যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। মনে থাকবে? একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে পানি একটা যৌগিক পদার্থ। ক্লিয়ার স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে দেখো, আহ কাজে হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ হলেও পানি একটি যৌগিক পদার্থ। এটি যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেগুলোকে যৌগিক পদার্থ বলে। আমরা পরের অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত জানবো। এর পরে যে অধ্যায় আছে সেটা সম্পর্কে আরো বিস্তারিত ওই অধ্যায়ের মধ্যে লেখা আছে। এরপর আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। দেখো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যখন আসে, অর্থাৎ ধরো আমি এখানে একটা মডেল তৈরি করব। এই যে এরকম একটা মডেল তৈরি করছি, হ্যাঁ? এটা ধরো আহ হাইড্রোজেনের মডেল। তা এখানে আছে কেন্দ্র, এখানে আছে এরকম একটা নিউক্লিয়াস, হ্যাঁ? এখানে আছে একটা নিউক্লিয়াস। এই হচ্ছে এই নিউক্লিয়াসের এখানে থাকবে প্রোটন আর এখানে থাকবে নিউট্রন। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করে, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করে। কক্ষপথে থাকে ইলেকট্রন, কক্ষপথে থাকে কি? ইলেকট্রন। বুঝতে পারছো স্যার? প্রোটন, প্রোটন হচ্ছে পি, নিউট্রন হচ্ছে এন। সংক্ষেপে প্রকাশ, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে। তাহলে লেখো, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে। খাতায় লেখো স্যার। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে, স্যার আমি কি লিখে দিব না তোমরা লিখতে পারবা? কথা স্যার, বলো। হ্যাঁ, স্যার প্রোটন আর নিউট্রন কোথা থেকে এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা আমি লিখে দিচ্ছি। লেখো, ইলেকট্রনকে, ইলেকট্রনকে ছোট হাতের ই দ্বারা, এত দ্বারা প্রকাশ করে, প্রকাশ করে। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, মাইনাস দিয়ে দিলাম, এটা হচ্ছে ঋণাত্মক, হ্যাঁ? ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। লেখো, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে লেখো, প্রোটন, প্রোটন কে পি দ্বারা
প্রকাশ করে, প্রকাশ করে। প্রোটনের চার্জ ধনাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক। ওকে স্যার, তারপরে লেখো প্রোটন ও নিউট্রন, নিউট্রন নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে থাকে। লিখছো? তারপরে লেখো ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন পরমাণুর, ইলেকট্রন পরমাণুর কক্ষপথে, কক্ষপথে থাকে। স্যার এবার লক্ষ্য করেন, এই যে এটা আমি একটা মডেল তৈরি করছি, এইটাকে বলা হয় কক্ষপথ। এটা হচ্ছে কক্ষপথ, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। দেখো এটা হলো কক্ষপথ, তাহলে কক্ষপথে ই, ই মানে কি? ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, মনে থাকবে চার্জ। এরপর এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে কি থাকে? প্রোটন, প্রোটনের চার্জ কি? প্লাস মানে ধনাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস মানে ধনাত্মক। আর নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নাই, ওরা লিখবা যে চার্জ নিরপেক্ষ, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। নিউট্রন চার্জ নেই, নেই লেখো বা নিরপেক্ষ, হ্যাঁ নিউট্রনের চার্জ নেই, নিউট্রনের চার্জ নেই, নিউট্রনের চার্জ নেই। হয়েছে লেখা স্যার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমি একটু তোমার বইটা পড়ি, যে তোমরা যারা তোমরা যারা যারা ভাবছো এই 98টি মৌলিক পদার্থের তালিকাটা পেলে, পেলেই এই 98টা মৌলিক পদার্থের তালিকা যদি পাই, এই পৃথিবীর সবকিছু দিয়ে তৈরি হয়েছে, তুমি তার পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে। এই পৃথিবীতে যা কিছু তৈরি হয়েছে তার পূর্ণাঙ্গ একটা তালিকা পেয়ে যাব। তাদের জন্য আরো সুসংবাদ আছে। কি হলো সুসংবাদ? যে এই মৌলিক পদার্থগুলো তৈরি হয়েছে সেগুলোর পরমাণু দিয়া, মৌলিক পদার্থ তৈরি হয় পরমাণু দিয়ে, এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র 3টি কণা দিয়া। এই পরমাণুগুলো তৈরি হয়েছে মাত্র 3টা কণা দিয়া। সেই কণা 3টা কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ এই যে পরমাণুগুলো, পরমাণুর সৃষ্টি হয় 3টা মৌল, এটাকে বলা হয় মূল, মূল কণিকা, মূল কণিকা। এটাকে বলা হয় কি? মূল কণিকা। মূল কণিকা 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মূল কণিকা হচ্ছে কয়টা? 3টা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, তাহলে কাজেই এটা মোটেও অতিরঞ্জিত নয়। অতিরঞ্জিত মানে কি? এটা কোনো মিথ্যা কথা না, বাড়াবাড়ি কিছু না, এরকম নয় যে তোমাদের চারপাশের পুরো পরিচিত জগৎ তৈরি হয়েছে মাত্র 3টি মৌল কণিকা দিয়ে, 3টা মৌল কণিকা দিয়ে। সেজন্য এই পুরো বিশ্বজগৎ কিভাবে তৈরি হয়েছে সেটি বুঝতে চাইলে সবার আগে জানতে হবে
ইলেকট্রন, সবার আগে জানতে হবে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে কিভাবে এই ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো তৈরি হয়েছে। ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো তৈরি হয়েছে। পরমাণুর গঠন, তাহলে পরমাণুর গঠনটা কি হবে দেখো। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট একক হচ্ছে পরমাণু। এই যে ধরো আমরা যদি এইটাই বলি এটা একটা পরমাণু, এটাকে ধরি আমরা এটা একটা হাইড্রোজেন পরমাণু, তাহলে হাইড্রোজেন পরমাণু কি কি দিয়ে তৈরি হয়েছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, পরমাণুগুলো এত ছোট যে তোমরা কখনোই এগুলো দেখতে পাবে না, এটা খালি চোখে কখনোই দেখা সম্ভব না। কিন্তু যদি দেখার উপায় থাকতো তাহলে দেখতে দেখতে পরমাণুগুলোর মাঝখানে আছে প্রোটন আর নিউট্রন। এই যে যদি এটা দেখা যায় তো খালি চোখে, তাহলে দেখো মাঝখানে আছে প্রোটন আর নিউট্রন। আর এটা থেকে একটু দূরে এই বৃত্তাকার একটা রাউন্ড আছে, এই রাউন্ডের পাশে আছে কি? ইলেকট্রন। বৃত্তাকার একটা রাউন্ড আছে, এটার পাশে আছে ইলেকট্রন। বুঝতে পারছো? আহ দেখো, প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুব ছোট্ট একটি নিউক্লিয়াস এবং সেটিকে ঘিরে ইলেকট্রন, অর্থাৎ এই যে দেখো এইটা বাউন্ডারির মতো আছে, এটাকে ঘিরে আছে ইলেকট্রন। এই যে দেখো এক লাইনে তোমাদেরকে পরমাণু গঠনের কথা বলে দেওয়া হলো, তোমরা চিন্তাও করতে পারবে না কত হাজার বছর ধরে শত শত বিজ্ঞানী, কত হাজার বছর ধরে শত শত বিজ্ঞানী এগুলির উপরে গবেষণা করছে এবং শেষ পর্যন্ত বের করতে পেরেছিল। বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে এইটার উপরে গবেষণা করছে আসলে কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, তখন তারা এতটুকু বের করতে পারছে। যখনই দেখা যায় কিছু একটা ঘুরতে, তখনই বুঝে নিতে হবে কোনো একটা বল সেটি নিজের দিকে টানছে। যখন একটা বস্তু ঘোরে তাহলে সেটা কি বুঝতে হবে যে কোনো একটা বল নিজের দিকে টানছে। সূর্য পৃথিবীকে টানে, এই যে সূর্যটা, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, এই জন্য সূর্য কি করে? পৃথিবীকে তার দিকে টেনে ধরছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর চাঁদকে টানছে। এখন ওই যে চাঁদ, চাঁদকে টানে কে? পৃথিবী। এই জন্যে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে হলো চাঁদ। চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে। ঠিক সেরকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে, ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। এখন প্রশ্ন হলো, পরমাণুর দেখো, পরমাণুর ভিতরকার খুবই ছোট নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে নিজের দিকে টানছে? তার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। তার কারণ কেন নিজের দিকে টানবে? তার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। তুমি দেখো, ধরো এক টুকরা লোহা, এক টুকরা চুম্বক, এটা যদি কাছাকাছি আনো দেখবা চুম্বকটা লোহাটাকে টেনে নিচ্ছে, তাহলে একটা বৈদ্যুতিক আকর্ষণ, ওইটা হচ্ছে চুম্বকের আকর্ষণ, বা এগুলি টানার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। হ্যাঁ, ঠিক সেরকম পরমাণুর মাঝখানে থাকা খুবই ছোট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখন এই যে প্রোটন, প্রোটন আর নিউট্রন, এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কি করে? ইলেকট্রনকে ওর কেন্দ্রের দিকে টানে। কেন্দ্রের দিকে টানার কারণে, কেন্দ্রের দিকে টানার কারণে কি করছে? ও এরকম চারপাশ দিয়ে ঘুরতিছে, চারপাশ দিয়ে ঘুরতিছে। এখন প্রশ্ন হলো, পরমাণুর ভিতরকার খুবই ছোট নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে নিজের চারদিকে দিকে টানছে? এখন এই যে ছোট নিউক্লিয়াসটা কেন টানে ওই ইলেকট্রনটাকে? তার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। এই টানার কারণটাই হচ্ছে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা কি? বৈদ্যুতিক আকর্ষণ। নিউট্রনের কোনো চার্জ নেই সত্যি, নিউট্রনের কোনো চার্জ নাই সত্যি, কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ। প্রোটনের চার্জ কি? পজিটিভ। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। তাই নিউক্লিয়াসের মোট চার্জ সব সময় পজিটিভ, নিউট্রনের মোট চার্জ কি থাকবে? সব সময় পজিটিভ। অর্থাৎ এখান থেকে আরেকটা জিনিস বোঝার দরকার, এইটা হচ্ছে মাইনাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস, প্রোটন হচ্ছে প্লাস। তাইলে একে অপরের দিকে কি নিজের এই যে ও অরে টানছে। আবার যদি দুইটাই মাইনাস হইতো, অর্থাৎ মনে রাখবা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কি করে স্যার? সমধর্মী চার্জ, অর্থাৎ মাইনাস আর মাইনাস যখন হবে একে অপর থেকে দূরে সরে যাবে, আর যখন প্লাস আর মাইনাস হবে তখন একে অপরের কাছে আসবে। মনে থাকবে স্যার? জি। আচ্ছা, এখন প্রশ্ন হলো,
পরমাণু খুব নিউক্লিয়াস নিজের দিকে টানছে, তার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। নিউট্রনের কোনো চার্জ নাই সত্যি, নিউট্রনের কোনো চার্জ নাই সত্যি, কিন্তু প্রোটনের চার্জ পজিটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, তাই নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ। এই জন্য নিউক্লিয়াসের মোট চার্জ সবসময় পজিটিভ, কারণ নিউট্রন তো কোনো চার্জ নাই, এই জন্য প্রোটনের চার্জ হচ্ছে সবসময় পজিটিভ। অন্যদিকে ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এবং বৈদ্যুতিক বলের বৈশিষ্ট্য দেখো, তোমাদের ওই বইয়ের পেজ ঘুরাও, দেখো ওখানে তিনটা চিত্র দিছে, তিনটা চিত্র দিয়েছে। এখানে কি দেখাইছে দেখি, এখানে ধরো এরকম একটা চিত্র দিছে, হ্যাঁ, চিত্র দিয়ে এখানে একটা দিল বলের মতো, এটা হচ্ছে প্লাস, আর এখানে একটা বলের মতো, এটাও প্লাস। এই দেখো এখন সমধর্মী চার্জ একটা থেকে আরেকটা দূরে সরে গেছে। আবার আরেকটা দেই, এখানে একটা দিলাম, এটা দিলাম মাইনাস, এটাও দিলাম মাইনাস, দেখো এটা কি, দুইটাই মাইনাস, পরস্পর থেকে দূরে সরে গেছে। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে এইটা প্লাস আর এটা মাইনাস, দেখো এখন এই দুইটা কি পরস্পরের কাছে আইছে, দুইটা কি হচ্ছে পরস্পরের কাছে আইছে, অর্থাৎ এখান থেকে বুঝাইছে সমাধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর দূরে সরে যায়। এই যে প্লাস আর প্লাস যখন থাকবে তখনও দূরে সরে যাবে, মাইনাস আর মাইনাস যখন থাকবে তখনও দূরে সরে যাবে, কিন্তু প্লাস আর মাইনাস যখন হবে তখন একে অপরের কাছে আসবে। বোঝা গেল স্যার? ইয়েস স্যার। আচ্ছা, বলের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে এবং এক ধরনের চার্জ একে অন্যকে বিকর্ষণ করে। তাই নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রনকে তাকে ঘিরে ইলেকট্রন তাকে ঘিরে ঘুরে। এবং বৈদ্যুতিক বল এবং শক্তির কথা তোমরা পরে আরো পড়বে, এটা সম্পর্কে আরো বিস্তারিত তুমি যখন এইটে উঠবা তখন ইলেকট্রন বিন্যাস করতে হবে, এই ইলেকট্রন প্রোটন এগুলো আলাদা আলাদা করে নিতে হবে, এই জন্য খুব ভালো করে পড়বা। আরো অনেক কিছু জানবে এবং অনেকভাবে ব্যবহার করবে। আপাতত জেনে রাখো, একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন নেগেটিভ এবং প্রোটন পজিটিভ চার্জ দিয়েই সবকিছু শুরু, সবকিছু শুরু। বলা যেতে পারে আমরা এখন পরমাণুর গঠনের মূল বিষয়টি জেনে গেছি, পরমাণুর গঠনের মূল বিষয়টা জাইনা গেছি। একটি পরমাণুর মাঝখানে থাকে প্রোটন আর নিউট্রন, একটি পরমাণুর মাঝখানে থাকবে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট্ট একটা নিউক্লিয়াস। এই ছোট্ট একটা নিউক্লিয়াস, দেখো পরমাণু এরকম একটা ফোঁটা, এই ফোঁটাটা দিচ্ছে, এটার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পরমাণু আছে, কিন্তু এগুলো আমরা খালি চোখে এই জন্য দেখতে পারি না। হুম। এরপরে বলছে কাজে তাদের বাইরে তিনটি ইলেকট্রন, আর তার নাম হচ্ছে, সরি, এই নিউক্লিয়াসকে ঘিরে ঘুরে ইলেকট্রন, কারণ ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং নিউক্লিয়াসে পজিটিভ চার্জের প্রোটনগুলো নিউক্লিয়াসকে নিজের দিকে আকর্ষণ করে, পজিটিভ চার্জগুলো নিজের দিকে আকর্ষণ করবে। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যাটা কি দেখো, এই অধ্যায় শুরুতে বলা হয়েছে এখন পর্যন্ত 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টি মৌলিক পদার্থের মধ্যে রয়েছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু, 118টা মৌলিকের মধ্যে রয়েছে 118টা ভিন্ন ভিন্ন, একই রকম না। পরমাণুগুলোর মধ্যে পার্থক্য কি, কিভাবে সেগুলো আলাদা করা যায়? আসলে এই পদ্ধতি খুবই সহজ, এই পদ্ধতিটা খুবই সহজ। তালিকার প্রথমে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন, কাজেই বাইরে একটি ইলেকট্রন। দেখো, যদি এখানে একটা প্রোটন থাকে, একটা প্রোটন, তাহলে বাইরে একটা ইলেকট্রন, বাইরে একটা ইলেকট্রন, হ্যাঁ, তাহলে এর নাম হচ্ছে হাইড্রোজেন, এর নাম হচ্ছে হাইড্রোজেন। এরপর পরমাণুর নিউক্লিয়াসে দুটি প্রোটন, নিউক্লিয়াসের মধ্যে যদি দুইটা প্রোটন থাকে, এই যে এখানে যদি দুইটা প্রোটন থাকে, দুইটা প্রোটন থাকলে এবং বাইরে দুটি ইলেকট্রন, বাইরে থাকবে দুইটা ইলেকট্রন, মানে এখানে দুইটা প্রোটন, এখানেও দুইটা ইলেকট্রন, তখনই কি হবে স্যার? এই পরমাণুটা তার নাম হবে লিথিয়াম। অর্থাৎ এই যে পরমাণুগুলোকে এইভাবে সাজাইছে, এভাবে সাজায়, একটা পারমাণবিক সংখ্যা এক দিছে কিনা হাইড্রোজেন, নাম হচ্ছে হাইড্রোজেন, এইভাবে সাজায়। পারমাণবিক সংখ্যা দুই, নাম হচ্ছে লিথিয়াম, এলআই, হ্যাঁ, লিথিয়ামকে এলআই দ্বারা প্রকাশ করে। এরপর তিন, এইভাবে সাজানো হয়েছে, তারপর চার, পাঁচ, এভাবে সাজাইছে, ঠিক আছে স্যার, ছয়, সাত, আট, নয়, 10, এইভাবে টেবিল আকারে
সাজাই দিছে। এটার একটা শীট মনে হয় তোমাদের কাছে আছে স্যার। জি স্যার। ওইগুলো একটু মুখস্থ করো, অন্তত প্রথম 15টা বা 20টা মুখস্থ করো, তাহলেই ভালো হবে, কারণ এগুলো মুখস্থ ছাড়া তো মনে রাখতে পারবে না। আচ্ছা, এরপরে দেখো, এরপরের দেখো এর পরের পরমাণুর নিউক্লিয়াসের 3টি প্রোটন, কাজেই তার বাইরে 3টা ইলেকট্রন। যদি প্রোটন 3টা থাকে, ইলেকট্রন 3টা থাকবে, তার নাম হচ্ছে লিথিয়াম। এভাবে নিউক্লিয়াসের একটি প্রোটন বাইরে একটি ইলেকট্রন বেড়েছে, অর্থাৎ যদি একটা প্রোটন বাড়ে, একটা ইলেকট্রন বাড়বে। ওকে। এবং এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ পরমাণুর নিউক্লিয়াসে 118টি প্রোটন। এই যে 118টা মৌল পাইছে, তার মানে এখন মনে যে কটা পাইছে তার প্রোটন সংখ্যা 18টা, তার মানে কি বাইরে ইলেকট্রনও থাকবে 18টা। মনে থাকবে স্যার? এই যে 118টি মৌলিক পদার্থ পাইছে, 118 নম্বর মৌলিক পদার্থ যেটা, তার প্রোটন সংখ্যা 118, ইলেকট্রন সংখ্যা 118। এরপরে ইলেকট্রন বিন্যাস। এই যে এখানে ইলেকট্রন বিন্যাস দেখাইছে, ইলেকট্রন বিন্যাসটা আমাদের একটু ভালো করে শিখতে হবে। দেখো, ইলেকট্রন বিন্যাস যখন করবা, সেখানে অবশ্যই পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন সংখ্যা লাগবে। ইলেকট্রন সংখ্যা জানতে হলে, জানলে পরে আমরা ইলেকট্রন বিন্যাসটাও করতে পারবো। যে ইলেকট্রন বিন্যাস মানে কিভাবে সাজায়, বিন্যাস মানে সাজানো, বিন্যাস মানে সাজানো। খাতায় একটু এইভাবে লেখো, এইভাবে একটা ইয়ে করে নাও, আমি দেখাই দিচ্ছি। লেখো, ইলেকট্রন বিন্যাস সাজানোটার নিয়মটা একটু শিখতে হবে স্যার। লিখেছো? দেখো স্যার, এবার আমরা এই যে কক্ষপথগুলোর নাম, কে, এল, এম, এন, এইভাবে এইগুলি হচ্ছে কক্ষপথ নাম। কক্ষপথের নামগুলো কে, এল, এম, এন, এইভাবে। হ্যাঁ, যেমন তোমার বইয়ের দিকে তাকাও, তোমার বইয়ের দিকে প্রথমে দিছে একটা বৃত্তর মতো তৈরি করছে। দেখো, প্রথমে এইরকম একটা বৃত্ত তৈরি করছে, এটাকে বলা হয় প্রথম কক্ষপথ। এটা হচ্ছে কে। হুম। এরপর এরকম একটা দিয়ে আরেকটা দিছে 2। কয়টা কক্ষপথ? 2টা। এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এল। এরপর তোমার এরকম একটা, 2টা, 3টা, এরকম ভাবে দিছে। এরপর তো আরো কতগুলো দিছে, দিছে না স্যার? 1, 2, 3, 4টা। তাহলে আমি 3টা দিলাম, একটা, 2টা, 3টা। প্রথমটা কে, তারপরটা এল, তারপরটা এম। এখন যদি আমি 4টা দেই, 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে প্রথমটা কে, তারপরটা এল, তারপরটা এম, তারপরটা এন। এখন কথা হলো, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? লেখো, এখানে লিখে নাও। প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে 2টা, দ্বিতীয়টায় 8টা, তারপরেরটায় 18টা, তারপরেরটায় 32টা, এভাবে থাকবে। অর্থাৎ এই ইলেকট্রন সংখ্যা বের করার জন্য 2n² সূত্র। এটা হলো সূত্র কার? ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র 2n²। ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার সূত্র হচ্ছে 2n², মনে থাকবে। আমি কিন্তু পরের ক্লাসে এগুলো মুখস্থ নিব, যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন, মনে থাকবে স্যার? জি স্যার। কারণ এগুলো খুব ভালো করে পড়তে হবে। তাহলে তাসকিয়া বলো, প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। তারপর সুবা বলো, দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে?
শুভ কথা বলে না কেন? শায়রি বলো। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 18টা। 18টা। গুড। এখন তোমাকে যেমন ধরো, আমি কোনো কক্ষপথ বললাম না, কিন্তু আমি বললাম যে আমি এরকম একটা জিনিস দিলাম তোমাকে। তাকাও, আমি এরকম কতগুলা পাস, এখানে এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে কিভাবে বের করবা? আমি একটা সূত্র দিছি না, 2n²। এন হচ্ছে কক্ষপথ সংখ্যা। এন সমান সমান কক্ষপথ সংখ্যা। তাহলে এখন দেখো, একটা কক্ষপথ সংখ্যা কিভাবে হয়? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এন এর মান কত? 5। তাহলে দেখো, 2 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 2 গুণ 5 এর স্কোয়ার, 5 5 25। 25 দুগুণে কত? 50। তাহলে এখানে ইলেকট্রন, মানে ইলেকট্রন কয়টা থাকবে? ইলেকট্রন থাকবে 50টা। বুঝতে পারছো কিভাবে বের করে স্যার? 4। স্যার একটু আরেকবার বলুন। হ্যাঁ, যেমন ধরো এরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা কক্ষপথ। তাহলে এন এর মান 5। তাহলে এন এর মান যদি 5 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? তাহলে আমাদের সূত্র কি? 2n²। তাহলে এন এর মান কত? 5। এন এর মান 5। তাহলে দেখো, এন এর মান যদি 5 হয়, এই যে 2n², এন এর মান 5, তাহলে 2 তো আছেই, 5 স্কোয়ার। তাহলে 2 5 এর স্কোয়ার, 5 গুণ 5, 5 গুণ 5 গুণ 5। তাহলে 5 5 25 দুগুণে 50টা। ওকে স্যার। এখন যদি দেখো, এন এর মান 5-এর বেলায় এটা হয়েছে। এখন যদি এন এর মান 6 হয়, তাহলে 2n²। তাহলে 6 স্কোয়ার, 6 স্কোয়ার তাহলে কত? 2 6 গুণ 6, 6 ছক 36 দুগুণে 72। 6 ছক 36 দুগুণে 72। তাহলে কত হলো? 72। ওকে স্যার। জি। আচ্ছা, এইভাবে আমাদের কি হবে, যে ইলেকট্রন সংখ্যা বের করবো। এখন আমি একটা বলি, লেখো তো, এন এর মান 7, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে বের করো। এন এর মান 7, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? এন এর মান 7, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? স্যার 70টা। এন এর মান যদি 7 হয়, ইলেকট্রন সংখ্যা 70 হবে? দেখি, 7 7 49, না 70 হবে কেন? এন এর মান 7, তাহলে 2 7 স্কোয়ার, তাহলে 2, 7 গুণ 7 গুণ 7। তাহলে কথা, 7 7 49 গুণ 2, 49 গুণ 2, 9 2 18, 8 হাতে থাকে 1, 4 2 8 1 98টা। 98টা হবে। আটানব্বইটা হবে। আচ্ছা, এখন এন এর মান যদি 8 হয়, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে স্যার? বের করো তো নিজেরা।
স্যার 128। 8 8 64, 128। গুড। এখন এইভাবে যদি আরো বেশি বের করতে বলে তাহলে আমরা বের করতে পারবো না? আচ্ছা, জি স্যার। ইয়েস স্যার। n এর মান 14 বের করো তো, তাহলে কত হবে? কত হয়েছে? 2। 14 গুণ 14, 14 14 কত? স্যার 140। ওই 14 গুণ 14 140? না, ফাইনাল অ্যান্সার 140। না, হয় নাই। স্যার 392 আসবে হয়তো। 14 গুণ 14 196। তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19 9 হাত থেকে 1, 6 দুগুণে 12 2 হাত থেকে 1, 9 দুগুণে 18, 19 9 হাত থেকে 1, 2 কে 2 রেখে 3, 392। স্যার, আপনারা এই যে এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এই পর্যন্ত, ইলেকট্রন বিন্যাস পর্যন্ত খুব ভালো করে পড়বা। আর তোমাদের এই চ্যাপ্টার শিট কি দিছিলাম আমি? তাড়াতাড়ি বলো, কেটে যাবে। স্যার আপনি লিঙ্কটা পাঠিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, আমি তাহলে প্রিন্ট করে রাখবা না। আর দ্বিতীয়ত এটুকু ভালো করে পড়বা। কালকে আমরা ক্লাসে যুক্ত হব এই 12:30টায়। কোনো সমস্যা আছে? নো স্যার। নো স্যার। ওকে স্যার, তাহলে ভালো থাকবেন। স্যার, হ্যাঁ, স্যার আমার প্রিন্ট করা আছে, এর জন্য আপনার আলাদা করে পড়ানো হবে। আচ্ছা, ওকে।